এখানে আমরা যেটা দেখেছি যে এই গুমের বিষয়ে গুমটা একটা সিস্টেমে পরিণত করা হয়েছিল, পদ্ধতিগতভাবে এটা করা হতো। প্রধান নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে, যে তার নির্দেশ ছিল যারাই রাজনীতিতে তার জন্য হুমকি হয়ে উঠবে অথবা কথা বলে তার সরকারকে বিব্রত করবে সেরকম লোকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই নির্দেশটা তিনি দিতেন তার প্রধান যে নিরাপত্তা উপদেষ্টা ছিল, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাকে দিতেন। এবং তারিক আহমেদ সিদ্দিকী যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন বাহিনীর উপর তার কর্তৃত্ব ছিল, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের বিভিন্ন সংস্থা এবং টু সাম এক্সটেন্ট ডিজিএফআইয়ের কিছু কিছু ক্ষেত্রে। এই সমস্ত জায়গায় তার নির্দেশে এই মানুষগুলোকে প্রথমে মনিটর করা হতো। মোবাইল এনটিএমসি বলে যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা আগে এনএমসি নাম ছিল, সেটার তত্ত্বাবধানে জিয়াউল হাসানের প্রধান ভূমিকা ছিল, উনি যখন র্যাব ইন্টেলিজেন্সের ডাইরেক্টর ছিলেন সেই সময় থেকে। তো প্রথম যেটা করা হতো যে মনিটর করা হতো, যে এই যাকে গ্রেপ্তার করা হবে বা যাকে গুম করা হবে তাকে মনিটর করে আইডেন্টিফাই করা হতো কোন সময়টায় তাকে পিক আপ করাটা সহজ। তারপরে একটা পিক আপ টিম যেত, এই পিক আপ টিম সাদা পোশাকে যেত। এই পিক আপ টিম কখনো র্যাব, কখনো ডিবি, কখনো এনএসআই, কখনো ডিজিএফআই, বিভিন্ন ইউনিটের লোকেরা কিন্তু তাদেরকে কিডন্যাপটা করতো। করেই রাস্তার থেকে হোক বাসা থেকে হোক এত দ্রুততার সাথে তাকে তুলে নেওয়া হতো যে রাস্তায় যদি পাশে কেউ থাকতো সে আসলে বুঝতে পারতো না যেখানে কী হয়ে গেল কয়েক সেকেন্ডের ব্যবধানে। তাকে উঠিয়ে নিয়ে মাইক্রোবাসে তোলার পরেই প্রথমে যেটা হতো, তাকে হাত পা বেঁধে ফেলা হতো, চোখ বেঁধে ফেলা হতো। যে সমস্ত আসামিকে হত্যা করা হতো, আমরা যেগুলো প্রমাণ পেয়েছি যে অনেক ক্ষেত্রেই গাড়ির ভেতরেই হাতুড়ি, বড় লোহার হাতুড়ি থাকতো, মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হতো। আর যদি সেভাবে না মারা হতো তাহলে তাকে ইনজেকশন দেওয়া হতো, অ্যানেস্থেশিয়া জাতীয় ইনজেকশন, চেতনানাশক। কখনো ফুল অজ্ঞান করে ওখানে মেরে ফেলা হতো, অথবা হালকা অ্যানেস্থেশিয়া দিয়ে তাকে অজ্ঞান করে তারপরে তাকে ডিটেনশন সেন্টারগুলোতে নেওয়া হতো, সেখানে জিজ্ঞাসাবাদ করা, টর্চার করা, পরবর্তী পদক্ষেপ নেওয়া হতো। কখনো কখনো গাড়িতে তুলেই ব্যাটারি চালিত ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, তাকে তারা বলস মেশিন বলতো, সেইটা ভিকটিমদের যৌনাঙ্গে ক্লিপ দিয়ে বিদ্যুতায়িত করে এই মেশিনটা স্টার্ট করা হতো। ফলে এই বিদ্যুতায়িত করার কাজটা গাড়ির মধ্যেই শুরু হতো। এরপরে তাকে বিভিন্ন শহরের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে তাদের সেন্টারে নিয়ে যেত, যাতে সে বুঝতে না পারে যে আসলে কোথায় তাকে আনা হয়েছে। সেখানে নিয়ে গিয়ে যে রুমে তাকে রাখা হতো, দেখা গেলো সেখানে 8 বছর তাকে বেঁধে রাখা হয়েছে। এবং সেখানে বেঁধে রাখার যে বিষয়টা, ভিকটিমদের জবানবন্দি যারা কোর্টে দিয়েছেন তাদের জবানবন্দি যদি আপনি ফলো করেন, যে একটা কোনোরকম ভেন্টিলেশনের ব্যবস্থা ছাড়া একটা রুম, যেটার ছাদ দেয়াল সব কিছু হয়তো কালো রং করা, সেখানেও আবার হাত পা বেঁধে রাখতো, চোখ বেঁধে রাখতো। খাবারের প্রয়োজন হলে খাবারের টাইম এসে তারা দরজার নিচ দিয়ে তাকে খাবার দিত। তারপর চিকিৎসার প্রয়োজন হলে ওখানেই ডাক্তারকে আনা হতো, কোনোদিন বাইরে বের করা হতো না, দিন না রাত বোঝা যেত না, বলা হতো না, তারিখ বলা হতো না, দিন বলা হতো না, কোথায় আছে সেটা বলা হতো না। আবার জিজ্ঞাসাবাদের জন্য টর্চার রুম ছিল, সেখানে ডেডিকেটেড টর্চার রুমে সেখানে ইলেকট্রোকিউট করার মতো ব্যবস্থা ছিল, ঝুলিয়ে মারা হতো, তারপরে হাত পায়ের নখ তুলে ফেলার জন্য ব্যবস্থা ছিল।